আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুপ্রিয় সুধী যারা দেখছেন শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, জাগ্রত কণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত সারা দেশব্যাপী বিতর্ক প্রতিযোগিতার অংশ বিশেষ বিষয় অনলাইনে যে বিতর্কগুলো করে থাকি তারই অংশ বিশেষ আজকের যে বিষয়। জি আবু সাইদ ভাই, আপনি মাইক অফ করে রাখবেন। আজকের বিষয় আমাদের সংসদীয় পদ্ধতিতে যে বিতর্কগুলি করায় থাকি সেই পদ্ধতিতে ছায়া সংসদ। এই বিষয়ের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন নয়, প্রচলিত ব্যবস্থায় নির্বাচন করাই বাঙালি জাতির কাম্য। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের সম্মানিত অতিথিগণ যারা রয়েছেন তাদের মধ্যে থেকে আমাদের রয়েছেন আবু সাইদ, তিনি শান্তিগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সভাপতি। জনাব আবু সাইদ সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি সহ যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সম্মানিত সুধী জি, মাইক অফ করে রাখবেন। ধন্যবাদ। জনাব আব্দুল হক সাহেব, কবি আব্দুল হক সাহেব কেমন আছেন? জি শুভেচ্ছা, আমি আছি ভালো। আর প্রামাণিক দাদা শুভেচ্ছা জানবেন। আর ছোট ছোট ছেলেরা, জুবিলি স্কুলের ছাত্র আমি এক সময় ছিলাম। আমি মনে করি জুবিলি স্কুল আমার ঠিকানা। আর আমি জামালগঞ্জের অনেক বন্ধু আমার আছে। জামালগঞ্জ অনেক ভালো রেজাল্ট করে অনেক আগে থেকেই। তো তোমাদেরকেও শুভেচ্ছা। শুরু করেন আপনি। জি, অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা সব শেষে আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক দাদার কথা আমরা শুনবো। আমরা পরিচয় করিয়ে নেই। আজকের আমাদের সরকারি দল সরকারি জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, তার মধ্যে থেকে সরকারি দল হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করবেন এহসানুল হক আলাদিন। আমরা হাত তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। তথ্যমন্ত্রী হিসাবে ভূমিকা পালন করবে স্বপ্নিল তালুকদার এবং তৃতীয় বক্তা উপনেতা সংসদ সদস্য অনির্বাণ সরকার মিথুন, এবং দুজন সচিব রয়েছেন প্রাকৃতিক রঞ্জন রায় এবং শুভদীপ রায়। এই পাঁচজনের মধ্যে তাদের সরকারি দল হিসাবে ভূমিকা পালন করবে সংসদে, আজকের এই ছায়া সংসদে। এবং বিরোধী দলে ভূমিকা যারা পালন করবে তারা হচ্ছে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ দলনেতা শুভজিৎ শান। ধন্যবাদ। নেতা হিসাবে যারা রয়েছেন তাদের মধ্যে প্রাকৃতিক রঞ্জন চক্রবর্তী এবং তৃতীয় বক্তা সংসদ সদস্য শফিক হোসেন সাদ, এবং আরো যে দুজন রয়েছেন যারা সচিব ভূমিকা পালন করবেন দিবস তালুকদার এবং তাহমিদ বাড়ি। এই 10 জনের মধ্যে আমাদের নিয়ম এবং কানুন ও উভয় জানা রয়েছে। তো আজকের আমাদের যে বিষয় পিআর পদ্ধতিতে নির্বাচন নয়, প্রচলিত নির্বাচনেই আমাদের কাম্য, বাঙালি জাতির কাম্য। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের আমাদের পক্ষে বিপক্ষে তারা কথা বলবেন। সর্বশেষে আমাদের হা এবং না বুটে আমরা বিজয়ী করব। আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক দাদার জন্য আমরা 1 মিনিট সময় দিলাম এবং আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য, এবং সর্বশেষে আপনি আপনার প্রাণ খুলে কথা বলার জন্য অনুরোধ করবো। আপনি 1 মিনিট কথা বলবেন আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। জি দাদা। আপনি তো আমাদের কবি শহীদ ভাই তো সেই ভোরের পাখি,
চিরকালই মানে মানুষকে জাগরণ করার চেষ্টা করতেছেন দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। ওই যে বোনের খেয়ে নিজের খেয়ে বোনের মোষ টানানোর মতো। ব্যক্তিগত কোনো লাভ নাই, কিন্তু সমাজকে জাগ্রত করা, জাতিকে জাগ্রত করা, সঠিক পথে নেয়া, দেশে রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে দুর্নীতি। তো সেই অবস্থায় একটা সুস্থ সমাজ গড়া, সুস্থ রাষ্ট্র সেবা মানে রাষ্ট্র সেবক গড়ার লক্ষ্য নিয়ে আপনি কাজ করছেন। তো কতটা মূল্যায়িত হবেন দেশের কাছ থেকে, জনগণের কাছ থেকে, সেইটা বড় বিষয় না। বিষয় হচ্ছে নিঃস্বার্থভাবে যে কাজ করে যাচ্ছেন এইটা অব্যাহত থাকুক, এবং আপনার মধ্য দিয়ে এই যে কোমলমতি ছেলে মেয়েরা ছোটবেলা থেকেই সৎ আদর্শ নীতি এবং একই সঙ্গে আজকে যারা বিতর্কে অংশগ্রহণ করছে, এদের জীবনে কিন্তু একটা সফলতা আসে এই বিতর্কের মধ্য দিয়ে। কারণ অনেকে দেখা যায় অল ফার্স্ট ক্লাস, কিন্তু ভাইবা বোর্ডে যে একটা কথা বলতে পারে না, একেবারে চুপ হয়ে যায়। তো ছোটবেলা থেকেই তারা যদি এই বিতর্কে অংশগ্রহণ করে, তারা কিন্তু জীবনের কোনো পর্যায়ে তারা বাধা পাবে না, মানে সব বাধা অতিক্রম করার যোগ্যতা অর্জন করে ফেলে ছোটবেলা থেকেই। তা আপনি তাদের ব্যক্তিগত জীবনে যেমন আপনার মধ্য দিয়ে উন্নতি ঘটছে, তারা জীবনের সর্ব ধরনের বাধা বিঘ্ন অতিক্রম করার প্রশিক্ষণটা আপনার এই চ্যানেলের মধ্য দিয়ে তারা লাভ করছে। একই সঙ্গে এই দেশের জনগণও যারা শুনবে, যারা অংশগ্রহণ করবে, যারা পরবর্তীতে শুনবে, প্রত্যেকেরই উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে, আমরা প্রত্যেকে হাততালি দিয়ে ওনাকে স্বাগতম জানাই। প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছি আমরা যারা শোষণ করিয়া সমাজকে করেছি দাগি, তারাই তো আজি আদর্শ বলিয়া সেমিনারে উঠে জাগি। বিভীষিকাময় প্রাচীর কীর্তি ও অহমিকার জালে বাঁধা, অর্ষেরা আজি সম্মান না পেয়ে সম্মান পায় গাধা। আমরা গাধাদেরকে সম্মান দেই, কিন্তু সত্যিকার অর্থে যারা মানুষকে ভালোবাসে তাদেরকে সম্মান আমরা দিতে পারি না। এটা হচ্ছে আমাদের চিরাচরিত নিয়ম হয়ে গেছে। তার থেকে আমরা পরিত্রাণ চাই, তার থেকে আমরা মুক্তি চাই, এবং আমরা আমাদের ভোটের অধিকার চাই। এই অধিকারের লক্ষ্যে আজকের আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন নয়, প্রচলিত জাতীয় নির্বাচনই আমাদের কাম্য। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের সম্মানিত যে দুটি দল অংশগ্রহণ করেছে, আজকের ছায়া সংসদে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সরকারি জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় পক্ষ দলে এবং বিপক্ষ দলে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়, যে জুবিলি উচ্চ বিদ্যালয়টি আমাদের সুনামগঞ্জে অতি প্রাচীন। 1887 সালে এই স্কুলটি স্থাপিত হয়। এই স্কুলের আগে আর কোন স্কুল, জেনারেল শিক্ষার কোন স্কিল ছিল না। প্রত্যেককে অভিনন্দন আমি আমার জানাচ্ছি, এবং আজকের আমাদের সম্মানিত অতিথিগণ যারা রয়েছেন, আমরা সর্বশেষে প্রাণ খুলে তারা কথা বলবেন, আমরা শুনবো। আমরা প্রত্যেকের জন্য 5 মিনিট করে সময় দেব। 5 মিনিটের ভিতরে আপনারা শেষ করবেন। আমরা 4 মিনিটের সময় সতর্ক সংকেত দেব এবং 5 মিনিটের চূড়ান্ত সংকেত দেব। আমি চলে যাচ্ছি সরাসরি আজকের আমাদের সম্মানিত সরকার দল। আজকের সরকার দলে যারা ভূমিকা পালন করছেন, সরকারি জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, তাদের মধ্য থেকে আজকের সম্মানিত প্রধান অতিথি যিনি এই সংসদে উত্থাপন করে যাবেন তার চাওয়া, তার দেনা এবং তার যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাকে লক্ষ্য করে তার সাথে ওরা অবশ্যই যোগ দিয়ে যাবেন। আর এই প্রস্তাবনার সাথে হয়তো প্রশ্নবিদ্ধ আনতে পারেন, ভিন্ন রকম কথা আনতে পারেন বিরোধী দল। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের সম্মানিত প্রধান অতিথি, সংসদ নেতা, প্রধানমন্ত্রী সংসদ নেতা জনাব এহসানুল হক আলাদিনকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, শুরু করেন। হ্যাঁ, শুরু করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ প্রদানের জন্য। এট ফার্স্ট উত্থাপিত বিষয়টিকে আমি প্রস্তাবনা করছি এবং সংজ্ঞান করছি। শুরুতে আসি পিয়ার নিয়ে। পিয়ার হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যা হচ্ছে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, যেখানে ভোটের শতকরা হার অনুসারে রাজনৈতিক দল সংসদে আসন পায়। অন্যদিকে এফপিটিপি হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি, যেখানে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী আসন পায় এবং সর্বাধিক ভোট প্রার্থী সরকার গঠন করে এবং সংসদে আসন পায়। মাননীয় স্পিকার, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কলহ ছিল এবং চলমান। এর উপরে আবার নতুন করে পিয়ার তথা জোট সরকার নির্ধারণ হচ্ছে মরার উপর খাড়ার গা। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমাদের দেশে যেখানে সরকারের অধিক আধিপত্য, একক সরকারের অধিক আধিপত্য যেখানে প্রায়শই অক্ষম হচ্ছে দেশের রাজনৈতিক কলহকে থামিয়ে রাখতে, সেখানে আপনারা কিভাবে মনে করছেন যে জোট সরকার নতুন অরাজকতা আনবে না? উত্তর আশা করছি।
মাননীয় স্পিকার, এ সরকার দুর্বল হওয়ার পাশাপাশি সৃষ্টি করবে পলিটিক্যাল ব্ল্যাকমেইল, যেখানে ছোট রাজনৈতিক দলগুলো স্বল্প এবং স্বার্থান্বেষী পদক্ষেপ সৃষ্টি করে রাষ্ট্রীয় অরাজকতা এবং দেশের সবাইকে বোঝাচ্ছে ছোট দলের অনেকে ছিটকে যাবে না, কিন্তু সমান এবং বৈষম্যহীন সরকার সুযোগ পাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ছোট দলগুলো ছিটকে গেলেই বা কি হচ্ছে? মাননীয় স্পিকার, এতে কোনো মহাভারত শুদ্ধ হচ্ছে না এবং আহামরি কোনো পরিবর্তনও বিদ্যমান হচ্ছে না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন যেখানে বিড়াল রাখে গোয়াল, সেখানে দুধ থাকবে কাল। সেখানে ক্ষুদ্র ও সংখ্যালঘিষ্ঠ দলগুলো তাদের ক্ষুদ্র প্রভাব দিয়ে সরকারকে দুর্বল করতে পারে, অবদানের তো কোনো প্রশ্নই আসে না। আমরা চাচ্ছি গণতান্ত্রিকভাবে সকলের মতানুসারে সরকার, তার মানে এখানে উন্নতি সরকার গঠন করতে চাচ্ছি না কোন দানবীর ট্রাস্ট যেখানে ছোট দলকে নিয়ে আমরা মাথা ঘামাতে চাচ্ছি। ইনফ্যাক্ট ছোট দলগুলো সংসদে অবশ্যই আসন পাচ্ছে, তবে আমাদের সেই ক্ষুদ্র জনমতকে এক করে যুক্ত করতে গিয়ে দুর্বল সরকার গঠন করা যাবে না। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য দেশের উন্নতি, তাই সকল দলের সাথে আমাদের আসন অনুসারে মিলতে পারলেও আমরা সরকার গঠনে একাধিক দল মেনে নিতে পারছি না। মাননীয় স্পিকার, আমাদের পূর্বের উদাহরণ থেকে আমরা ঠিকই জানতে পারছি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের সম্পর্কটা যে কতটা ভাতৃত্বপূর্ণ। মাননীয় স্পিকার, পুরো সাপের মতো সম্পর্ক, সেই ক্ষেত্রে একদেরকে এক করে সরকার গঠন করা হচ্ছে দেশের ক্ষতিগ্রস্ত করা। দেশের ফিউচার নিয়ে আপনারা কি ডাইসফুল করতে চাচ্ছেন নাকি? মাননীয় স্পিকার, খায় না মাগে তবু ধরি আগে বাগে, এখানেও সেম অবস্থা। এরপরেও আমরা কি ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে চাই? এখানে আমার এলাকার সরকার হবে কে সেটাই আমি জানি না। পিয়ারের তো এমন অবস্থা যে ভোটটা দিব আমি, নেতা হবে কি জানি। মাননীয় স্পিকার, পিয়ার পদ্ধতিতে কিছু ক্ষেত্রে ভোট ওয়েস্ট হয়, তবে তা ক্ষুদ্র পরিমাণে, বৃহৎ আকারে নয়। 2008 সালের নির্বাচন ব্যতীত তেমন কোনো বিশেষ উল্লেখযোগ্য ভোট ওয়েস্ট হয়নি। মাননীয় স্পিকার, এখন কথা হচ্ছে বাংলাদেশের আবার অনেক বড় গুণ, দেখলেই লাল মারে এক ফাল, যাই দেখবে তাকেই করবে অনুকরণ। মাননীয় স্পিকার, পূর্বেই এই নতুনের চক্করে শিক্ষা ব্যবস্থাকে 730 দিনের একটা বিশাল বাস দিয়ে চান শেখ হাসিনা। এখন আবার শেখ হাসিনার নতুন ভার্সনের উৎপাদ হয়েছে, যেখানে ইসরায়েল এবং কানাডাকে দেখে পিআর করছে। মাননীয় স্পিকার, আদৌ কি জানেন তারা যে পিআরের আসল জটিলতা? এর উপর আবার আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আপনারা দেখছেন পিআরের মধ্যে 26টা অক্ষর আছে, তাহলে মনে হয় এটা ভালোই হবে, কিন্তু আপনারা জানতে চাচ্ছেন না এর কার্যকর করার জটিলতা এবং বিভ্রান্তি নিয়ে নেই আপনাদের মাথা ব্যথা। আমাদের বিদেশের প্রেক্ষাপট না বুঝে অনুকরণ করলে হবে না, আমাদের দেশের প্রেক্ষাপটে তা কতটা কার্যকর সচ্ছল তা দেখতে হবে। বাংলাদেশের সংবিধান এবং উপদেষ্টাগণের মতানুসারে এটি মোটামুটিভাবে কাস্টমাইজড হলেও তা আরো এক্সপেরিমেন্টাল বিষয়, যা সেট আপ করা অনেক বেশি চ্যালেঞ্জিং। আমরা বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় সুন্দর ও সুস্থিত পরিস্থিতি বিবেচনায় পরিকল্পনা নির্বাচন পদ্ধতি নেই, খামখেয়ালি বা গবেষণার জন্য নয়। এই দেশে পিআর অ্যাপ্লাই করে গণতন্ত্রের স্লোগান দেওয়া হলে নিম গাছের মধ্যে আম আশা করার মতো। দেশের এমনিতে গুড়া থেকে আগা পর্যন্ত অস্থিতিশীলতা এবং এর উপর আবার নতুন করে এটাকে গবেষণা ক্ষেত্র বানাচ্ছেন। আর জনগণের রায় সেখানে অস্পষ্টতর প্রতিফলিত হচ্ছে না, সেখানে পিআর পদ্ধতি দিচ্ছে শুধু সকল ভোটে ওয়েস্ট না হওয়ার একটি সিউরিটি। কিন্তু মাননীয় স্পিকার, দুর্নীতি ঝুঁকি তো আর আকাশছোঁয়া হয়ে যাচ্ছে। পিআর পদ্ধতিতে প্রার্থীর অস্তিত্বই ধ্বংস হয়ে যাচ্ছে। আমার পিআর পদ্ধতিতে আমার এলাকার জনপ্রতি হবে কোথাকার কোন আবুল সেটাই আমি জানবো না। মাননীয় স্পিকার, পারবো না আমি নির্ধারণ করতে আমার এলাকার জনপ্রতিনিধিকে। দুর্নীতির হার আরো বহুগুণেও বেড়ে যাবে। পিআর পদ্ধতিতে দেশে এক নায়কতন্ত্র না, হবে ছোট নায়কতন্ত্র, যা দেশের নিম্নগামী হওয়ার হারকে বহুগুণে বাড়িয়ে দেবে। পিআর মানুষ প্রতিনিধি পায় না, বরং পায় ভোটের একটা শুধুমাত্র সংখ্যা, যেখানে হাতে কাটায় না মাথায় কাকর। মাননীয় স্পিকার, পিআর কি আদৌ জনগণের কথা বলে? প্রতিপক্ষ বন্ধু, আপনাদের বলি, পিআর যদি জনগণের কথা বলতো তবে কই জনগণ? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময় 1 মিনিট রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময় 1 মিনিট আছে। যেখানে ঘর নাই তার সেখানে খুঁটিও নাই। মাননীয় স্পিকার, তাহলে সেখানে জনগণ প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছে না, যেখানে তার ভিত্তি কই? এক কথা, পিআর মানে ভণ্ডামি, যেখানে রাজনীতির নামে অঙ্কের খেলা চলে। মাননীয় স্পিকার, পিআর পদ্ধতিতে নকল মানে বিশেষ উন্নয়ন নয়, বরং এ প্রেক্ষাপট পিঁপড়ের গায়ে হাতির ছাপ বসানোর মতো। মাননীয় স্পিকার, পিআর পদ্ধতিকে চশমা বানিয়ে যদি পড়ি, দৃষ্টি তো যাবেই, সাথে দৃশ্যও চলে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং পরিশেষে আমি বলতে চাচ্ছি আজকের এই সংসদে যেন এই উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হয়। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন লাইভে পিআর পদ্ধতি নয়, প্রচলিত নির্বাচনই আমাদের কাম্য, বাঙালি জাতির কাম্য। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের আজকের প্রস্তাব উত্থাপন করছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তার প্রস্তাব উত্থাপনের মধ্যে তিনি উল্লেখ করেছেন মরার উপরে খাড়ার গা। এমনকি আমি এমন একজনকে ভোট দেব, কিন্তু কোথাকার কোন আবুল এসে জুড়ে বসবে এই জায়গায়, এরকম অনেক অনেক তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। আমরা লক্ষ্য করেছিলাম, হ্যাঁ, আমরা আমাদের সম্মানিত বিচারক মন্ডলীরা রয়েছেন, তারা বিচার কার্যের মধ্যে এবং তাদের মুখের মধ্যে থেকেই আমরা একটু উত্তর পেয়ে যাব। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আমাদের সম্মানিত বিরোধী দলে যারা ভূমিকা পালন করছেন। তাদের মধ্যে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা দলনেতা শুভজিৎ শানকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, যখন আমাদের এই মহান বিশ্বে প্রতিটি দেশের মধ্যে পিআর পদ্ধতি চালু আছে এবং তাদের উন্নয়ন নিজ নিজ ভাবেই তৈরি হয়ে যাচ্ছে, সেখানে আমার দেশে এই পিআর পদ্ধতি চালু নয় এবং আমার দেশে সে উন্নয়ন হচ্ছে না, এমনই এক প্রেক্ষাপটে আমাদের মাননীয় সরকার দলীয় প্রধানমন্ত্রী একটি প্রস্তাব রেখে গেছেন যে যা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন নয়, প্রচলিত আইনই আমাদের বাঙালি জাতির কাম্য। মাননীয় স্পিকার, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল উক্ত প্রস্তাবটির বিরোধিতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো পিআর কি সেটাই হয়তো ভুলে গেছেন। মাননীয় স্পিকার, পিআর হচ্ছে এমন একটি নির্বাচনী একটি ব্যবস্থা যার মাধ্যমে আমাদের গণতন্ত্র ফুটে ওঠে, যেখানে আমাদের আমাদের প্রতিটি জনগণের ভোট বা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ফুটে ওঠে। মাননীয় স্পিকার, আমরা প্রধানত পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধি পদ্ধতি হচ্ছে এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে মাননীয় স্পিকার একটি রাজনৈতিক দল যত শতাংশ ভোট পায় সেই অনুপাতে সংসদে আসন পায়, অর্থাৎ ভোটের হার অনুযায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। সেখানে মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানি না কি বলে গেছেন। মাননীয় স্পিকার, একটি দেশের মধ্যে যখন একটি মানুষ ভোট দেয় অর্থাৎ তার নিজের আকাঙ্ক্ষা জানায়, মাননীয় স্পিকার, ভোট হচ্ছে তার চিন্তা ভাবনা হতে দেশের জন্য প্রতিনিধি করবে এমন একজন ব্যক্তিকে তুলে ধরা। তার মাধ্যমে মাননীয় স্পিকার, যখন একটি প্রচলিত আইন বা আমাদের দেশে যে প্রচলিত আইন রয়েছে এফপিপিটি অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি, এর মাধ্যমে আমাদের গণতন্ত্র সম্পূর্ণভাবে ফুটে ওঠে না। মাননীয় স্পিকার, আমরা একটি উদাহরণ নিই, যেখানে একটি নির্বাচন হয়েছে যেখানে আমাদের 60%, যেখানে আমাদের 4টি দল রয়েছে, একটি দল পেয়েছে 20% ভোট, অন্য দল পেয়েছে 10% ভোট, অন্য দল পেয়েছে 50% ভোট এবং বাকি দল পেয়েছে 60% ভোট। যেখানে মাননীয় স্পিকার, আমাদের সর্বোচ্চ স্কোর বা সর্বোচ্চ যে শতাংশ ভোট পেয়েছে আমরা তাকে মাননীয় স্পিকার আমরা দেশের সরকার গঠন করছি। কিন্তু মাননীয় স্পিকার, যেখানে আমাদের বাকি যে 40% ভোট রয়েছে তারাও তো মাননীয় স্পিকার আমাদের দেশের জনগণের ইচ্ছা, জনগণের আকাঙ্ক্ষা, সেখানে কেন তারা তাদের ইচ্ছাটা প্রকাশ করবে না? সেই কারণে মাননীয় স্পিকার, আমাদের দেশের সকল জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য পিআর পদ্ধতি সবচেয়ে অন্যতম বলে আমি এবং আমার দল মনে করছি। মাননীয় স্পিকার, প্রচলিত নির্বাচন বলতে আমাদের দেশে আমরা বোঝাচ্ছি একক সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক নির্বাচন পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিতে নির্বাচনী আসনে যিনি সর্বোচ্চ বেশি ভোট পান তিনি বিজয়ী হন, অর্থাৎ ভোটের শতকরা হার যতই হোক না কেন তার কোনো দেখা যায় আসে না। মাননীয় স্পিকার, আমাদের দেশে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ মাননীয় স্পিকার, আমাদের সরকার দলীয় প্রধানমন্ত্রী বলে গেছেন যে আমাদের দেশের নির্বাচন হচ্ছে, আমরা নির্বাচনের জিনিসটাই আমরা বদলে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশে আজ পর্যন্ত 12 বার নির্বাচন হয়েছে, যার মধ্যে 7 বার বিজয়ী হয়েছেন আমাদের আওয়ামী লীগ, 4 বার বিজয়ী হয়েছেন আমাদের বিএনপি এবং 2 বার হয়েছেন আমাদের জাতীয় পার্টি সহ অন্যান্য দল। সো মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে কেন আমাদের দেশের মধ্যে উন্নতি হয়নি? কেন সেখানে আমাদের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? যেখানে মাননীয় স্পিকার, আমরা একটি পিআর পদ্ধতির মাধ্যমে দেশের সব জায়গায় একটি জোট প্রতিষ্ঠা করব। এই জোট হচ্ছে মাননীয় স্পিকার এমন একটি কাঠামো যেখানে দেশের সকল পয়েন্ট অফ অর্ডার। জি 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 মাননীয় বিরোধী দলীয় নেতা, জি বলেন। বিরোধী দলীয় নেতা, আপনি বলছেন যে আমরা নির্বাচন নিয়ে বলছি এতদিন ধরে উন্নতি হয়নি কেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, যেখানে যেই ভোটের কারণে আমার এলাকার নেতাকে আমি নিজেই চয়েস করতে পারবো না, সেই ভোট কিভাবে আমার এলাকার উন্নতি নিশ্চিত করবে তা একটু ব্যাখ্যা করে যাবেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। দেখেন, আমরা এমন একটি রাজ্যে বসবাস করছি যেখানে আমরা একটি সরকার গঠন করছি মূলত একটি ব্ল্যাক মানি বা মাসল ম্যান দিয়ে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, দেখেন, আমরা একটি সরকার গঠন করব যে সরকার সম্পূর্ণভাবে আমাদের উন্নয়নের কাজ করবে, তার দেখা দিবে না কোনো উন্নয়ন অবনতি বা ব্ল্যাক মানি পাচার সহ অন্যান্য। দেখুন মাননীয় স্পিকার, আপনি কিছুটা ইতিহাসের পূর্ব দিকে যান, যেখানে আমাদের 7 বার বিজয়ী আওয়ামী লীগ ব্ল্যাক মানি দিয়ে কানাডার মধ্যে বেগম পাড়া গঠন করেছে, সেখানে কিন্তু আমাদের সেই পিআর পদ্ধতি প্রচলিত নয়, অর্থাৎ আমাদের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এই পদ্ধতি রয়েছে, সেখানেও কিন্তু আমাদের দেশের মতো অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী, দেখেন, আমরা একটি স্থানীয় সরকারের মধ্যে আমরা কোনো জনবল সৃষ্টি করব না। সেই জনবল ছাড়ে আমরা কেবল একটি ব্যক্তি নয়, সম্পূর্ণ আমরা রাজনৈতিক দলের উপর লক্ষ্য রাখবো, যেখানে তারা সম্পূর্ণ নিজভাবে লক্ষ্য রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী,
প্রতি বছর মাননীয় স্পিকার প্রতি বছর আমাদের দেশের মধ্যে এই রাজনৈতিক ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার সময় শেষ, আপনার সময় আর 30 সেকেন্ড আছে। জি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই দেশের প্রতি অঞ্চলের মধ্যে আমরা যদি এমন একটি পিয়ার প্রতিনিধি নির্বাচন যদি চালু করি, তাহলে দেখা যাবে যে জনগণ তাদের নিজ স্বেচ্ছায় ভোট দেবেন এবং যে নির্বাচিত হবেন তিনিও আমাদের সম্পূর্ণভাবে স্থানীয় প্রশাসন গঠন করবেন এবং সম্পূর্ণভাবে শক্তিশালী একটি গঠন করার মাধ্যমে সেই স্থানীয় এলাকাটির উন্নয়ন ঘটানো সম্ভব, যার মাধ্যমে আমার দেশ আরো উন্নত হবে। আমি এর মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি এবং এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত না হয় এর বিরোধিতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ আজকের বিরোধী দলীয় নেতা জনাব শান তার সুন্দর চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। হ্যাঁ, সে বলছিল পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে আমাদের এই দেশে অরাজকতা থাকবে না। এরকম আমরা 55 বছর যাবৎ আমরা নির্বাচন দেখে আসছি, কিন্তু কোথায়ও কোনো উন্নতির কোনো কিছু দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলেও অন্য একটা পরিবর্তন আসবে, এই জায়গা থেকে আমরা লক্ষ্য করছিলাম। আমাদের সম্মানিত অতিথিগণ শুনছিলেন। আমরা চলে যাচ্ছি আজকের আমাদের সরকার দলের তথ্যমন্ত্রী জনাব স্বপ্নীল তালুকদারকে তার বক্তব্য প্রদান করার জন্য। শুরু করবো স্যার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দানের জন্য। আমাদের আজকে বিতর্কের প্রস্তাব নির্ধারিত হয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন নয়, প্রচলিত পদ্ধতিতে নির্বাচনই আমাদের বাঙালি জাতির কাম্য। সরকারি দল হিসেবে বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, নির্বাচন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ সুষ্ঠু ও সরল গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী করে। মাননীয় স্পিকার, যেখানে নির্বাচনের সংজ্ঞায় বলে দিচ্ছে যে সুষ্ঠু, সরল ও স্বাভাবিক এবং বাঙালি জাতির বোধগম্যতার জন্য প্রচলিত নির্বাচন পদ্ধতি সবচেয়ে কার্যকর, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিরোধী দলের বন্ধু বলে গেলেন পিআর পদ্ধতির কথা। কিন্তু আমাদের বিতর্ক যেহেতু বাঙালি জাতির বোধগম্যতাকে কেন্দ্র করে, তাই বিরোধী দলের উচিত ছিল তাদের অবস্থান থেকে এটি প্রমাণ করা যে কিভাবে পিআর পদ্ধতি বাঙালি জাতির জন্য যুক্তি। কিন্তু তারা তো বাগাড়ম্বর ছেড়ে স্বপ্নের ভানুষে উঠছেন। লক্ষ্য প্রতিপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় গভর্নর স্টাডিজ রিপোর্ট অনুযায়ী 2018 সালের সাধারণ নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল 80%, যা শুধুমাত্র প্রচলিত পদ্ধতিতে নির্বাচনের অবস্থানের আস্থার প্রতিফলন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ডেটা 2023 অনুযায়ী বিশ্বের 65 দেশে পিআর পদ্ধতি চলমান। অপরদিকে ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট দাবি করছে উক্ত 65 দেশে পিআর চলমান থাকলেও সেই দেশগুলোর 40%ই রাজনৈতিক দাঙ্গা এবং অস্থিতিশীলতার শিকার। মানে স্পিকার, এই প্রসঙ্গে বলতে হচ্ছে প্রতিপক্ষ বন্ধু বারবার বলে গেছেন যে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে পিআর চলমান, কিন্তু প্রতিপক্ষ স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবা স্বপ্ন না। এসডিজি পূরণ করতে বাংলাদেশের এখনো 5 বছর বাকি। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, উন্নত না। তাহলে কিভাবে আমরা না জেনে উঠোন ব্যয় করে সেই সপ্তাহের সঙ্গে নির্বাচনে তাল দেব? এটা শুধু অধিক ভাষণের প্রতিপক্ষ। স্পিকার, হোয়াটস আওয়ার ক্লেম? Our aim is to reach to a destination of a lovely country where unity, tolerance, and democracy will be the foundations of society, and the youth are empowered to shape of a bright future. আর এর জন্য আমরা বলছি বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন ব্যবস্থায় প্রচলিত এফপিটিপি পদ্ধতির কোনো বিকল্প নেই। লক্ষ্য করুন, বাংলাদেশ 1973 সালের প্রথম সংসদীয় নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে পিআর পদ্ধতি চালু হয়। পরবর্তীতে 1991 সালে সংসদীয় ব্যবস্থা ফিরে এলে সংরক্ষিত আসনগুলোর জন্য পিআর প্রয়োগ করা হয়। তবে সাধারণ আসনে কিন্তু এফপিটি পদ্ধতি ব্যবহৃত হয়। 2018 সালে সংরক্ষিত মহিলা আসনের জন্য পিআর পদ্ধতি বাতিল করে সরাসরি নির্বাচন চালু করা হয়। প্রতিপক্ষ, আপনাদের দাবি অনুযায়ী পিআর যদি বাঙালির জন্য এতটাই কার্যকর হতো, তবে কেন শুধুমাত্র বাঙালির সুবিধার্থে পিআর বাতিল করা হয়েছিল? প্রশ্ন রইল। আর আলোচ্য প্রসঙ্গে বলতেই হচ্ছে 2023 সালে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে নির্বাচন হওয়াতে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এর বড় প্রভাব পড়েছিল গ্রামীণ মানুষদের উপর। সুতরাং নতুন কোনো পদ্ধতি বাঙালির জন্য হঠাৎ করে আনলে তা আমাদের জন্য সবার জন্য বোধগম্য নাও হতে পারে। মাননীয় স্পিকার, এখন আমি বলবো যে কেন বর্তমান প্রেক্ষাপটে পিআর প্রয়োজন নয়। এর জন্য 5টি কারণ বলছি। 1, সরলতার অভাব। 2, স্থানীয় প্রতিনিধিত্ব। 3, দলীয় প্রাধান্য। 4, প্রেক্ষাপটের অপ্রাসঙ্গিকতা। এবং 5, প্রশাসনিক জটিলতা। এইসব বিষয় কি ইঙ্গিত দেয়? পিআর পদ্ধতি বাংলার জন্য বোধগম্য নয়, এটাই তো। আবার এফপিটিপি কথা বলতে পয়েন্ট অফ অর্ডার। জি, সম্মানিত বিরোধী দলীয় সংসদ সদস্য জি, আপনি আপনার বলুন, কি বলবেন? তো
মাননীয় তথ্যমন্ত্রী, এক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশ এখনো এলডিসি থেকে বের হতে পারেনি এবং বাংলাদেশ এখনো উন্নয়নশীল দেশের কাতারে পড়ে না। তো এক্ষেত্রে আমরা পিআর পদ্ধতি চালু করার মাধ্যমে একটি সুষ্ঠু সরকার এবং সকলকে মিলে সকলের গুণ সম্পন্ন একটি সরকারের মাধ্যমে আমরা পারি যে আমাদের উন্নয়নশীল রাষ্ট্র থেকে আমরা পরবর্তীতে উন্নত রাষ্ট্রে উন্নীত হতে। তো এক্ষেত্রে আপনি কিভাবে বলেন যে বাংলাদেশ যদি উন্নত রাষ্ট্র নয়, এজন্য পিআর পদ্ধতি কোনোভাবেই কার্যকর হতে পারে না? আমরা দেখতে পারি যে বিশ্বের অন্যান্য দেশ উন্নয়নশীল রাষ্ট্র হতে পিআর পদ্ধতি চালু করার মাধ্যমে উন্নত রাষ্ট্রে উন্নীত হয়। তো আপনি বলেন যে শুধু উন্নত রাষ্ট্র পিআর পদ্ধতি। আমার সময় নষ্ট হচ্ছে। জি জি, এটা আপনি কিভাবে? ঠিক, জি ধন্যবাদ। তার উত্তর আপনি দিয়ে আপনি আপনার কথা চালু করুন। জি। হায়রে কপাল মন্দ, চোখ থাকে তন্ত। মাননীয় স্পিকার, বাংলাদেশ, তার আমি নিজেও বলেছি বাংলাদেশ উন্নয়নশীল দেশ, কিন্তু প্রতিপক্ষের প্রধান নেতা বলে গিয়েছেন যে বিশ্বের বিভিন্ন দেশ অর্থাৎ বিভিন্ন উন্নত দেশে মোট 65টি দেশে পিআর চলমান। আমি সেখানে বাংলাদেশকে রেখেছি কারণ বাংলাদেশ উন্নত না, সুতরাং বাংলাদেশকে উন্নত দেশ হোক, তারপর পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করবো। মাননীয় স্পিকার, এফপিটিভির কথা যদি বলি তাহলে এর মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে জনগণ সরাসরি তাদের প্রতিনিধি নির্ধারণ করতে পারে, যা গণতন্ত্রেরই মূল ভিত্তি। মাননীয় স্পিকার, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, দায়বদ্ধতা স্বচ্ছতা বৃদ্ধি পায়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা পায়। তাছাড়া সংবিধানের 119 ধারা অনুযায়ী প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচন বাধ্যতামূলক। পিআর পদ্ধতি চালু করতে গেলে 2/3 ভোট প্রয়োজন। এখানে আরেকটি প্রধানের প্রতিপক্ষ কিভাবে মাননীয় তথ্যমন্ত্রী, আপনার সময় 1 মিনিট আছে। ভোট নিশ্চিত করবে, পিআরকে সমর্থনকারীরা পারলে বলে যাবেন। মাননীয় স্পিকার, প্রচলিত নির্বাচন পদ্ধতির সুফলটা কি? লক্ষ্যণ প্রতিপক্ষ, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বছরে জিডিপি প্রবৃদ্ধি করে 6.5% বাড়ছে। IMF এর প্রতিবেদন অনুযায়ী মাথাপিছু আয় $2724 উন্নীত হয়েছে এবং বিবিএস এর রিপোর্ট অনুযায়ী স্পষ্টভাবে বলা হয়েছে যে এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র প্রচলিত সুষ্ঠু নির্বাচনে বোধগম্যভাবে সরকার গঠনের জন্য। মাননীয় স্পিকার, ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের মতো উন্নয়নশীল শ্রীলঙ্কায়ও পিআর পদ্ধতি নির্বাচন হয়, কিন্তু সেখানে নির্বাচন দলীয় নেতৃত্বের হাতে 90% ক্ষমতা হস্তান্তর থাকায় 2022 সালে বিরাট এক অর্থনীতি ধস নামে। আর এর জন্য আমরা বলছি বিভ্রান্তিকর তথ্য প্রচার, বিশ্বাসঘাতকতা, গোপন এজেন্ডা লুকানো, সমাজে ভুল বার্তা পাঠানো, স্বল্প মেয়াদী সাফল্য, দীর্ঘমেয়াদী ক্ষতি ইত্যাদি ঘটনা ঘটানো সেই সম্ভাবনাময় পদ্ধতি পিআর পদ্ধতি বাংলাদেশ জাতির জন্য কখনোই আশীর্বাদস্বরূপ হতে পারে না। তাই মাননীয় স্পিকার, ইতিহাস পর্যালোচনা করে বিশ্ব প্রেক্ষাপটে এবং বাংলাদেশ পরিপ্রেক্ষিতে আমি এই সিদ্ধান্তে আসতে পারি যে বর্তমান বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি নির্বাচন নয়, বরং প্রচলিত পদ্ধতি নির্বাচন আমাদের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম লাইভে তথ্যমন্ত্রী স্বপ্নিল তালুকদার। হ্যাঁ, পিআর পদ্ধতিতে নির্বাচন নয়, আমরা প্রচলিত যে নির্বাচন রয়েছে সেই প্রচলিত নির্বাচনের ধারায় আমরা নির্বাচন করি। আমরা 2023 সালে ইভিএম এর মাধ্যমে নির্বাচন করার কারণে আমরা অনেক অর্থনৈতিক ভাবে ধস নেমেছে আরো বিভিন্ন দেশে এরকম বিভিন্ন নতুন কাঠামোতে এই নির্বাচন আসার কারণে এই জায়গা থেকে তথ্যমন্ত্রী সে তীব্র প্রতিবাদ করে গেলেন এবং এই পিআর পদ্ধতিতে যেন নির্বাচন না হয়। আমরা চলে যাচ্ছি বিপক্ষ দলে, বিরোধী দলে যারা রয়েছেন তাদের মধ্যে দ্বিতীয় বক্তা প্রাঞ্জল চক্রবর্তীকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, সবার আগে আমার পক্ষ থেকে এই মহান সংসদের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গণতান্ত্রিক সম্মান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শুধু বিরোধী দলের নেতা হিসেবে নয়, বরং একজন চিন্তাশীল বাংলাদেশী নাগরিক হিসেবে, যে গণতন্ত্রের আলোকে আগামী প্রজন্মকে এগিয়ে নিতে স্বপ্ন দেখে। আজ এই মহান সংসদে উত্থাপিত প্রস্তাব পিআর পদ্ধতিতে নির্বাচন নয়, প্রচলিত আইনেই নির্বাচন আমাদের বাঙালি জাতির কাম্য। এই প্রস্তাবটি যখন শুনি তখনই আমি থমকে যাই। একটি জাতি যার জন্ম হয়েছে গণতন্ত্রের চেতনাকে বুকে ধারণ করে, যার আত্মত্যাগের ইতিহাস রক্তমাখা ব্যালটের অধিকার আদায়ে, তাদের জন্য বলা হয় তোমার ভোট সংখ্যার খেলায় হারিয়ে যাবে। তাই তো বলতে হয় এ কোন গণতন্ত্রের দাবি, এ কোন বাঙালিত্বের দাবি? আমরা কি সেই জাতি নই যারা ভোটাধিকার শব্দটিকে জীবনের সমর্থক করে তুলেছিলাম? আমরা কি ভুলে গেছি 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান, যেখানে মানুষ রাজপথে নেমেছিল কেবল একটি মৌলিক চেতনার জন্য, আমার ভোট আমার অধিকার। আজ যখন এই প্রস্তাব তোলা হয়েছে তখনই আমাদের চোখের সামনে স্পষ্ট হয়েছে দুটি পথ। একদিকে পুরনো ক্লান্ত বৈষম্যমূলক নির্বাচন ব্যবস্থা, অন্যদিকে নতুন ন্যায্য
প্রতিনিধিত্বমূলক সর্বাত্মক কল্যাণ সাধনমূলক নির্বাচন ব্যবস্থা। আমি এবং আমার দল উক্ত প্রস্তাবের বিরোধিতা করছি এই কারণেই। মাননীয় স্পিকার, বাংলাদেশ আজ একটি গণতান্ত্রিক অন্তঃশ্বাস শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছে। ভোট অংশগ্রহণকারী কমেছে, রাজনৈতিক অনাস্থা বাড়ছে, নির্বাচন মানে একতরফা বিতর্কিত ও অন্যান্য ক্ষেত্রেই আগেই নির্ধারিত ফলাফল। 2018 সালের জাতীয় নির্বাচনে দেখা গেছে অধিকাংশ আসনের প্রতিদ্বন্দ্বিতা ছিল একতরফা, বিরোধী দলের উপস্থিতি ছিল ন্যূনতম, বহু ভোট কেন্দ্র ভোটার উপস্থিতির সংখ্যা ছিল সন্দেহজনকভাবে কম বা বেশি। বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি যাকে আমরা প্রচলিত ব্যবস্থা বলে জানি, উক্ত পদ্ধতিতে একজন প্রার্থী যদি 30% ভোট পেয়ে এগিয়ে থাকেন তিনি জয়ী হন, যদিও বাকি 70% ভোটে তার বিরুদ্ধে রায় দিয়েছেন। এতে গণতন্ত্রের চেতনা স্পষ্টভাবে আঘাত লাগে। মাননীয় সরকারপন্থী ব্যক্তি প্রচলিত নির্বাচন পদ্ধতিতে কোনো প্রার্থী অর্ধেকের কম ভোট পেয়েও সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে। এর ফলে যে অর্ধেকের বেশি মানুষের মতামত মূল্যহীন হয়ে পড়ে, তাহলে প্রচলিত নির্বাচন পদ্ধতি কিভাবে আপনারা গণতন্ত্র নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রাখেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রচলিত পদ্ধতির বিপরীতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে যে দল বা প্রার্থী যত শতাংশ ভোট পায় তারা সেই অনুপাতে আসন পায়, যার ফলে রক্ষিত হয় গণতন্ত্র এবং সরকার গঠিত হয় সকলের মতের ভিত্তিতে এবং সকলের মতের মর্যাদা বজায় থাকে। তো মাননীয় স্পিকার মহোদয়, একটি গণতন্ত্রের সবচেয়ে পবিত্র চিহ্ন হলো ভোট, কিন্তু সেই ভোটই যদি ব্যর্থ হয়ে যায় তবে গণতন্ত্র কিভাবে মাথা তুলে দাঁড়াবে? আমাদের প্রচলিত এফপিটিপি পদ্ধতিতে একজন প্রার্থী যদি 27% ভোট পেয়ে জিতে যায়, তাহলে বাকি 73% ভোটার কি পেলেন? তাদের কি হলো? তার কি মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার সময় আর 1 মিনিট আছে। সরকার দলের প্রধানমন্ত্রী বলে গেছেন যে সরকার দলের প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তিনি বোঝাতে চেয়েছেন যে ছোট দলের কোনো মূল্য নেই। এক্ষেত্রে তো আপনি বোঝাতে চাচ্ছেন যে বড় মাছ ছোট মাছকে খেয়ে যাবে। আবারও কি আসবে সেই শশাঙ্কের মৃত্যুর পরের মাৎসন্যের যুগ? আবারও কি আসবে ছোট দলের মরে যাওয়া ছোট মাছ ছোট দল এবং বড় দল মিলেই আমাদের তৈরি হবে আদর্শ একটি সরকার ব্যবস্থা, এবং ছোট দল এবং বড় দলের উভয়ের গুণী দিকগুলো নিয়ে তৈরি হবে আদর্শ সরকার ব্যবস্থা, এবং এটি একমাত্র বাস্তবায়ন করা সম্ভব পিআর পদ্ধতির মাধ্যমে। পিআর পদ্ধতি ছাড়া এফপিটিপি এর মাধ্যমে কখনো এটি সম্ভব নয়। অর্থাৎ উক্ত যে প্রস্তাবটি তা পুরোপুরি অর্থহীন হয়ে পড়ে এবং যুক্তিহীন হয়ে পড়ে। তাই আমাদের বিরোধী দলীয় এবং সকল গণতান্ত্রিক জনগণের কাম্য যে এই প্রস্তাবটি যাতে কোনোভাবে সংসদে গৃহীত না হয় এবং সংসদে যাতে গৃহীত হয়। ধন্যবাদ প্রাঞ্জল চক্রবর্তীকে তার বক্তব্য প্রদান করার জন্য। প্রদান করছিল সে 100% ভোটের মধ্যে 30% ভোট যারা পেয়ে থাকে তারাই সরকার গঠন করে দেয়, কিন্তু সরকার হিসাবে আমরা জনগণ হিসাবে 100% ভোটের মধ্যে 70% ভোট আমরা ভিন্নভাবে প্রবাহিত হয়ে গেল। সেখানের মধ্যে আমাদের কোনো ধরনের কোনো দায়িত্বই থাকলো না, আর সেখানের মধ্যে আমরা ভোটাধিকার পেলাম না। এই জায়গা কিন্তু আসলে একটা প্রশ্নবিদ্ধ, এবং সে এই কথাগুলিও বলছিল যে বড় মাছ তাইলে কি এই হলো যে বড় মাছ ছোট মাছকে কে ফেলবে? এই ধারায় যদি থেকে থাকে তাহলে সাগর আর থাকবে না, সাগরের মধ্যে মাছ থাকবে না। এই চিন্তা চেতনার জায়গা থেকে তার কথাগুলি বলছিল, আমরা শুনছিলাম। আমরা চলে যাচ্ছি সরকার দলের তৃতীয় বক্তা উপনেতা অনির্বাণ সরকার মিথুনকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দলের দ্বিতীয় বক্তা একটি প্রশ্ন করে গেছেন যে তারা নাকি বলছেন যে বর্তমান প্রচলিত নির্বাচন ব্যবস্থায় ভোট নষ্ট হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার 2018 সালে দেশে বৈধ ভোটারের উপস্থিতি ছিল প্রায় 80%। এটাই প্রমাণ করে যে চেনা ব্যবস্থা জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য ও জনপ্রিয়। নতুন মানেই নয় উন্নতির দিশা, চেনা পথেই যে চলে স্থিরতার সুরধুনির নিশা। মাননীয় স্পিকার, নতুন কিছু মানেই যে তা কার্যকর হবে তার কোনো গ্যারান্টি নেই, বিশেষ করে গণতন্ত্রের মতো স্পর্শকাতর কাঠামোয়, যেখানে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও বোঝাপড়া সবচেয়ে জরুরি।
বাংলাদেশে বর্তমানে যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা আছে তা মানুষ জানে, বুঝে এবং বিশ্বাস করে। এখনো দেশের প্রায় 85% মানুষ গ্রামীণ ভোটার, যাদের পিআর পদ্ধতির জটিলতা বুঝে ভোট দেওয়া প্রায় অসম্ভব। মাননীয় স্পিকার, যদি পিআর পদ্ধতি চালু করা হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই আমরা দৃঢ়ভাবে বলছি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি নয়, বরং বাংলাদেশের বাস্তবতায় প্রচলিত আইনভিত্তিক নির্বাচনই সবচেয়ে কার্যকর, গণবান্ধব ও কাম্য। মাননীয় স্পিকার, যে কথা দিয়ে আমরা শীত কাটিয়ে দিতে পারি, আমরা কি তার বদলে নতুন ল্যাব চাই? তেমনি চানা ভোটের সরল রাস্তায় কি কেন আমরা পিআর পদ্ধতিতেই চাবো? মাননীয় স্পিকার, প্রচলিত ভোট ব্যবস্থা বাংলাদেশে বহুদিন ধরে চলে আসছে। দেশের 85% এর বেশি মানুষ এই ব্যবস্থার সাথে পরিচিত, ফলে তারা নির্দ্বিধায় তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। কিন্তু পিআর পদ্ধতি এমন এক কাঠামো যেখানে ভোটার জানেও না কে আসবে প্রতিনিধি হয়ে। এতে জনগণের আস্থা ও আকাঙ্ক্ষা দুটোই হারিয়ে যায়। গণতন্ত্র মানে জবাবদিহি, জবাবদিহি মানে চোখে চোখ রেখে প্রশ্ন। মাননীয় স্পিকার, প্রচলিত পদ্ধতিতে মানুষ সরাসরি তার প্রার্থীকে ভোট দেয়। এতে গড়ে ওঠে নির্বাচিত প্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে একটি বাস্তবিক সম্পর্ক। আর এই সম্পর্কেই জবাবদিহিতা সম্ভব। যেমন, আমরা তো আপনাকে ভোট দিয়েছি, আপনার কাছে জবাব চাই আপনি কি করবেন। কিন্তু পিআর পদ্ধতিতে ভোট পড়ে দলের করে, দল ঠিক করে কে যাবে সংসদে। এতে জনগণের হাত থেকে নিয়ন্ত্রণ চলে যায়। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি যে আদর্শ দিয়ে গড়ে বই, পিআর পদ্ধতি তাত্ত্বিকভাবে দারুণ শোনালেও বাস্তবে বাংলাদেশে এটি কার্যকর করা অত্যন্ত জটিল। জনগণকে দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ, কিন্তু বাস্তবতা হলো আমরা ভোট সিস্টেমেই পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। সেখানে জটিল পিআর পদ্ধতি কিভাবে বাস্তবায়িত হবে? মাননীয় স্পিকার, ইলেকশন কমিশন 2023-এর রিপোর্ট অনুযায়ী দেশের 84% ভোটার পিআর পদ্ধতি সম্পর্কে কিছুই জানে না। যেখানে ভোটারই জানে না কিভাবে ভোট দিতে হবে, সেখানে তারা ভোট দিবে কোথায়? আর ভোট না দিতে পারলে নির্বাচনই বা হবে কি করে? অর্থাৎ প্রতিপক্ষ এটাই প্রমাণ করতে চাচ্ছেন যে তারা কোনো বৈধ নির্বাচন চান না, বরং বাকি 16% ভোট সহ যে 84% ভোট রয়েছে তারা তার হাতে নিজেদের ব্যালটে বসাতে চান। বাতাস দেখে পাল তুলে নাবিক, আর নদীর ধারা না বুঝে যাত্রা মানে ডুবে যাওয়া নিশ্চিত। মাননীয় স্পিকার, পিআর পদ্ধতিতে সাধারণত ছোট ছোট দলগুলো আসন পায়, ফলে জোট সরকার গঠন হয় যা দুর্বল, অস্থিতিশীল এবং সিদ্ধান্তহীন। কিন্তু তাতে কি হয়? কিছুদিন পর পর সরকার গঠন হয়, পাশাপাশি উন্নয়নে বাধাগ্রস্ত হয়। মাননীয় স্পিকার, প্রতিপক্ষ শুধু উন্নয়নের কথা বলে গেছেন। তাদের উন্নতির একটা উদাহরণ হলো ইতালিতে পিআর পদ্ধতি চালু থাকায় গত 75 বছরে 67 বার সরকার পরিবর্তিত হয়েছে, ফলে তাদের খরচ হয়েছে প্রায় 100 বিলিয়ন ইউরো বা 1,25,000 কোটি টাকা। অর্থাৎ তারা এটাই প্রমাণ করতে চাচ্ছেন যে টাকা অপচয় একটি উন্নতির লক্ষণ। পুরনো গাছ যত্নে রাখলে ফলে ভরে ডালপালা, কেটে দিলে যদি নতুন লাগাও না ফুটবে ফুল, না হবে বালা। প্রচলিত পদ্ধতিতে কিছু সমস্যা আছে, তা আমরা অস্বীকার করছি না, কিন্তু তা সমাধানযোগ্য। তবে নতুন এক তাত্ত্বিক পদ্ধতির জন্য পুরো ব্যবস্থা ও মানসিকতা ভেঙে ফেলা ঠিক নয়। তাই আমাদের অবশ্যই উচিত পুরাতন ব্যবস্থাকে আরো উন্নত করা, নতুন কোনো পদ্ধতি চালু না করা। ফলে এই নির্বাচনটা হবে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ। যেখানে সুযোগ সেখানেই দখল, রাজনীতি যখন হয় ব্যবসা তখন হারায় সে নীতি ও সত্যের আসল ভাষা। মাননীয় স্পিকার, পিআর পদ্ধতিতে রাজনৈতিক দলই ঠিক করে কে যাবে সংসদে। এতে দলীয় নমিনেশন পাওয়ার জন্য শুরু হয় লবিং, অর্থের খেলা এবং ব্যক্তিগত সম্পর্কের রাজনীতি। ফলে যোগ্যতা নয়, ধনবলি হয় মুখ্য। মানে এটাই যে করিমের টাকা আছে মানে করিম সেরা, কিন্তু রহিমের তো যোগ্যতা আছে তাও করিমই সেরা। তাই পিআর পদ্ধতির মুখে পড়ে আমরা যেন সেই ব্যক্তিতে না ভুগি যাকে বলা হয় তাত্ত্বিকতা। গণতন্ত্রে চাই দৃঢ়তা, স্থিতিশীলতা ও জবাবদিহিতা, যা প্রচলিত ব্যবস্থায় সম্ভব। তাই বলি পিআর পদ্ধতি নয়, পয়েন্ট অফ ইনফরমেশন। জি, আপনি বলুন, কি বলবেন? মাননীয় স্পিকার, আমাদের সরকার তো বলে গেছে যে গণতন্ত্র মানে জবাবদিহিতা। যদি লাখ লাখ মানুষের ভোট শেষ পর্যন্ত মূল্যহীন হয়ে পড়ে, তাহলে আপনি কি জোর দিয়ে বলতে পারেন যে প্রচলিত আইন নির্বাচন পদ্ধতিতে আমাদের ভোটগুলো অপচয় হচ্ছে না? মানুষ সরাসরি জনগণ তারা। জি, ধন্যবাদ। জি মাননীয় স্পিকার, প্রতিপক্ষ যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে একই গান ভিন্ন সুরে গাওয়া। মাননীয় স্পিকার, পূর্বের দ্বিতীয় বক্তায় একটি সেম প্রশ্ন করে গেছেন যে ভোট অপচয় হচ্ছে। মাননীয় স্পিকার, আমি সেই উত্তরই আবার দিচ্ছি। 2018 সালে দেশের বৈধ ভোটারের উপস্থিতি ছিল প্রায় 80%। এটাই প্রমাণ করে যে চেনা ব্যবস্থা জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য ও জনপ্রিয়। মাননীয় স্পিকার, আশা করি প্রতিপক্ষ বুঝতেই পারছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি। আমাদের সরকারি দলের তৃতীয় বক্তা অনির্বাণ সরকার মিঠুন সে তার কথা বলছিল এবং সেই তার কথার মধ্যে থেকে অনেক তথ্য পাত্র উপস্থাপন করছিল। আমরা চলে যাচ্ছি বিরোধী দলের সরকারি দল জুবিলী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় বক্তা সংসদ সদস্য শফিক হোসেন সাদকে তার বক্তব্য প্রদান করার জন্য।
মাননীয় স্পিকার, আমরা আজ কথা বলছি এমন এক পদ্ধতি নিয়ে যেটি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। যে পদ্ধতি হলে জনগণের প্রত্যেকটি ভোট মর্যাদা পায়, প্রত্যেকটি কণ্ঠ সংসদে প্রতিধ্বনিত হয়, যে পদ্ধতি হলে আমরা কেউ পিছিয়ে পড়ি না, সকলেই অংশীদার হই গণতন্ত্রে। আমরা এসেছি বলতে পিআর পদ্ধতি আমাদের বাঙালি জাতির ভবিষ্যৎ, আমাদের কাম্য। পিআর পদ্ধতি মানে ভোটের প্রতিটি ফুটা কাজে লাগে। দেশের পদ্ধতি মানে সংসদ হয় দেশের সত্যিকার প্রতিচ্ছবি, এবং পিআর পদ্ধতি মানে আমরা সবাই মিলে আগায়, কেউ বাদ পড়ে না। এখন প্রশ্ন হতে পারে কেন পিআর? পিআর মানে প্রতিটি ভোটের দাম আছে। পিআর মানে কোনো দল 10% ভোট পেলে সংসদে 10% আসন পাবে। পিআর মানে ছোট দল, সংখ্যালঘু, নারী, পাহাড়ি, আদিবাসী সবাই সুযোগ পায়। পিআর মানে সংসদ আর কেবল ধনীদের খেলার মাঠ হয়ে থাকে না। বাস্তবতা দেখুন, 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা রাস্তায় নেমে নেমেছিল বঞ্চনার বিরুদ্ধে, এমন আধিপত্যের বিরুদ্ধে। 600,000 মানুষ আহত, নিহত। মাননীয় সদস্য পয়েন্ট অফ ইনফরমেশন, মাননীয় সদস্য জি, সরকারি দলের কথাগুলি আমরা শুনে আসি। জি বলুন। ধরা যাক পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, দুইটা দল কোইন্সিডেন্সলি শুধু নির্বাচনে অংশগ্রহণ করলো এবং 50% করে ভোট পেল, তখন কোন দল সরকার প্রধানের দায়িত্ব পালন করবে? জি ধন্যবাদ। জি মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি প্রশ্ন করছেন যে মনে করেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলো এবং 50% বা 50% ভোট হয়ে গেল দুই পক্ষে, তাহলে কাকে নির্বাচিত করবেন? এই প্রশ্ন হচ্ছে তার। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা এখানে একটা বিষয় আনতে চাইছি, আমাদের এই সরকার ব্যবস্থা কিন্তু জোট ব্যবস্থার মাধ্যমে গঠিত হবে, ফলে বিভিন্ন আদর্শে মানুষ এখানে এই সরকার ব্যবস্থা থাকবে, ফলে শুধুমাত্র এখানে স্বৈরতন্ত্র গঠন হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না। আমরা 10% মানুষ পাবে। হ্যাঁ, পয়েন্ট অফ ইনফরমেশন। জি বলুন। প্রতিপক্ষ, আপনি যে বলছেন বারবার যে আমরা জোট সরকার গঠনের কথা, এখন আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আপনারা জানেন যে দুই রাজনৈতিক দলের সরকারের সম্পর্ক সাপে নেউলের সম্পর্ক, সেখানে আপনি জোট সরকার দিয়ে দেশের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন? আচ্ছা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন 2024 সালের জুলাই অভ্যুত্থানটা কেন হয়েছে? স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কিন্তু হয়েছে। আপনারা যদি জোটবদ্ধ সরকার থাকতো, সেখানে এক নায়কতন্ত্র গঠন হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই থাকতো না, তাই না? একই ধরনের আদর্শের মানুষ যখন ক্ষমতা সব সিট দখল করে রাখবে, এটাই স্বাভাবিক, তাই তো? আমরা জি মাননীয় সংসদ সদস্য, আমরা আর কোনো ইনফরমেশন নেব না, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা 2টার উপরে 3টা নেই না, 3টা নিয়ে গেছিলাম। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। জি আপনি আপনার কথা বলুন। জি মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রচলিত পদ্ধতির সমস্যাটা কোথায়? আপনি 45% ভোট পেয়ে 80% আসন পেতে পারেন, এটা কি ন্যায্যতা? আপনি হয়তো ভোট দিলেন, কিন্তু আপনার দল একটিও আসন পেল না, অর্থাৎ লাখ লাখ ভোট অপচয় হয়েছে, যা গত দশকের অভিজ্ঞতা থেকে আমরা সহজেই বলতে পারছি। ভোট পিআর কি করে? ভোট যেমন আসন তেমন। 7% ভোট মানে 7% সংসদীয় শক্তি। এই পদ্ধতি জনগণের প্রকৃত সম্মান। পিআর ব্যবস্থা রাজনৈতিক সহনশীলতা গড়ে তোলে, জোট সরকার সৃষ্টি করে, সবাইকে নিয়ে সরকার গঠন হয়, একক সিদ্ধান্ত, এক নায়কতন্ত্র এখানে আর চলে না। যারা বলেন পিআর জবাবদিহিতা ভেঙে দেয়, তাদের বলি, আজকে প্রচলিত ব্যবস্থায় কি সত্যি কোনো জবাবদিহিতা আছে? দলীয় মনোনয়নে কি টিকিট হয়? পিআরে অন্তত এ দলকে প্রতিটি ভোটের হিসাব রাখতে হয়। আমরা দেখিয়েছি পিআর পদ্ধতিতে সংখ্যালঘুদের অধিকার, নারী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং ন্যায়বিচার সঠিকভাবে প্রতিফলিত হয়েছে। নর্ডিক দেশগুলোতে পিআর ব্যবস্থার কারণে পার্লামেন্টে নারীর উপস্থিতি 40 থেকে 50% পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ এফপিটিপিতে ব্যবস্থায় নারী ও সংখ্যালঘু প্রতিনিধি অনেক কম। সরকার পক্ষে আরেকটি যুক্তি ছিল পিআর পদ্ধতিতে কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি হয়, যা নাকি অকার্যকর, কিন্তু জার্মানি, সুইডেন, নরওয়ের মতো দেশগুলোতে এই গভর্নমেন্ট সফলভাবে দেশ চালাচ্ছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখছে। এর ফলে ডিসিশন মেকিং ইনক্লুসিভ হয়, একক স্বেচ্ছাচারিতার পরিবর্তে। মাননীয় স্পিকার, প্রশ্ন থেকে যে আমরা কি এমন একটি পদ্ধতি চাই যে দেশের মানুষের প্রকৃত রায়কে বিকৃত করে, ওয়েস্টেড ভোটস তৈরি করে এবং একচেটিয়া রাজনৈতিক ক্ষমতা তৈরি করে, নাকি এমন একটি পদ্ধতি চাই যা সব ভোটকে সমান মূল্য দেয়, সকল মানুষের কণ্ঠস্বরকে সংসদে তুলে ধরে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করে? প্রশ্ন থেকেই গেল।
মাননীয় স্পিকার, বাংলাদেশ বদলাচ্ছে, প্রজন্ম বদলাচ্ছে, সময় বদলাচ্ছে। মাননীয় সদস্য আপনার সময়, মাননীয় সংসদ সদস্য আপনার সময় শেষ, আপনার সময় 30 সেকেন্ড সময় আছে। সরি, বাংলাদেশ বদলাচ্ছে, প্রজন্ম বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, নির্বাচন পদ্ধতিরও তাই বদলাতে হবে। আমরা চাই গণতন্ত্র, একক আধিপত্য নয়। আমরা চাই সমতা, বৈচিত্র্য, সহাবস্থান। পিআর, এই পিআর পদ্ধতি সে আধুনিক গণতন্ত্রের কথা বলে। পিআর মানে সব কণ্ঠের দাম, পিআর মানে সকল প্রকৃত জনগণের সংসদ। তাই আমি জোরালোভাবে আবেদন করছি যে পিআর পদ্ধতি এটা গ্রহণ করা হোক আজকের এই সংসদে প্রস্তাবনাটি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য শফিক হোসেন সাদকে। আজকের যে প্রস্তাব সরকারি দল এনেছে সেই প্রস্তাবটা যেন গৃহীত না হয় এবং আমাদের পিআর প্রস্তাব যেন গৃহীত হয়, এই দাবি তিনি জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলেন। তবে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে তিনি আরো কথাগুলি বলছিলেন, হ্যাঁ সংখ্যালঘুদের ভোট দেওয়া হলো কিন্তু এই ভোটগুলি গণনা হয় না, এবং এখানের মধ্যে আছে আদিবাসী ভোট রয়েছে, ক্ষুদ্র জনগোষ্ঠী ভোট রয়েছে, নারী, এবং এরকম অনেক তথ্যগুলি তুলে ধরছেন। এবং তিনি বলেছিলেন বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে, নরওয়ে, সুইডেন, জার্মানি বা বিভিন্ন দেশে এখানের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে মানুষ খুব লাভবান হয়েছে। কিন্তু আমরা চাচ্ছি এই দেশে যদি পিআর পদ্ধতিতে নির্বাচিত হয় তাহলে আমরাও লাভবান হব। এই দেশ আমাদের সমাজের সংস্কৃতির, আমরা এই দেশকে ভালোবাসি প্রত্যেকটা দলেই। আমরা চলে যাচ্ছি আজকের আমাদের সরকারি দলের নয়, বিরোধী দলের প্রথম বক্তা জনাব শুভজিৎ শানকে তার যুক্তি খণ্ডন 2 মিনিট বক্তৃতা প্রদান করার জন্য। আমাকে মহান সংসদে আবার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার মনে হয় কি জানেন, আমাদের সরকার দলের নেতারা ভুলে গেছেন যে পিআর ছোট দল আর বড় দল বলতে তারা কি বোঝাচ্ছেন। মাননীয় স্পিকার, প্রতিটি দেশের জনগণ কিন্তু চায় তাদের নিজ নিজ দেশকে গড়ে তুলতে, তাদের নিজ নিজ রয়েছে নিজ নিজ পরিকল্পনা। তাই তারা যেন এই জোট প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ পিআর নির্বাচনের গঠন করে, জোট প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচন বা সরকার গঠনের মাধ্যমে দেশের একটি সম্পূর্ণ উন্নয়ন এবং প্রকৃত একটি সরকার গঠন করার জন্য, এর মাধ্যমে আমাদের উন্নয়ন হবে এবং আমরা পাবো আমাদের একটি উন্নত একটি বাংলাদেশ, যেখানে আমাদের বাংলাদেশ আজ উন্নয়নশীল। মাননীয় স্পিকার, আমাদের সরকার দলীয় দ্বিতীয় বক্তা বলে গেছেন যে বাংলাদেশ আজ উন্নয়নশীল, কিন্তু মাননীয় স্পিকার দেখেন আজকে কিন্তু আমাদের শ্রীলঙ্কাও কিন্তু উন্নয়নশীল, সেখানে আমাদের পিআর পদ্ধতি রয়েছে এবং তাদের সাক্ষরতার হার 94% এবং বাংলাদেশ সাক্ষরতার হার খুবই কম। কিন্তু তাই আমরা মনে করি মাননীয় স্পিকার, যেখানে আমাদের পার্শ্ববর্তী আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার এই পিআর পদ্ধতির মাধ্যমে দেশের উন্নয়ন করতে পারছে, দেশের সাক্ষরতার হার বৃদ্ধি করতে পারছে, তাহলে আমরা পারবো না কেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমাদের সরকার দলীয় তৃতীয় বক্তা বলে গেছেন যে আমাদের এই পিআর পদ্ধতি আমাদের বাংলাদেশের মানুষটা বুঝবে না। মাননীয় স্পিকার, আমরা যদি কোন বাংলাদেশের মানুষের জানার আগ্রহ খুবই ব্যাপক, তারা সবকিছু জানতে পারে, বুঝতে পারে। আমরা যদি একটি জিনিস আমরা ভালোভাবে যদি ব্যবস্থা করি তাহলে আমরা খুবই সুন্দর হবে, নতুন অবিকল্প রাজনীতিতে সুযোগ দেওয়া হবে। মাননীয় স্পিকার, আমাদের এফপিটিপি রাজনীতির মাধ্যমে আমাদের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের দেশের উন্নয়ন হয়নি মোটেও। আমাদের বারবার কেবল সংবিধান সংশোধন করা হয়েছে এবং 17তম সংবিধানের সংশোধনের মাধ্যমে কিন্তু আমাদের দেশের উন্নয়ন হয়নি। তাই মাননীয় স্পিকার, আমরা চাই একটি পিআর নির্বাচন যার মাধ্যমে দেশের উন্নতি অবশ্যই সম্ভব হবে। মাননীয় স্পিকার, আমাদের তৃতীয় বলে গেছেন যে আমাদের রাজনৈতিক ব্যবসা। মাননীয় স্পিকার দেখেন, আমাদের ছোট বড় মাননীয় দলনেতা আপনার সময় শেষ। মাননীয় দলনেতা আপনার সময় শেষ, আপনাকে অভিনন্দন। আমরা কথা শুনছিলাম। জি ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধানমন্ত্রী, সরকারি দলের নেতা জনাব এহসানুল হক আলাদিন তার বক্তৃতা প্রদান করার জন্য 2 মিনিট যুক্তি খণ্ডন পর্বে আমরা আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিপক্ষ বন্ধু যুক্তির খণ্ডনে এসে বললেন যে বাংলাদেশের মানুষকে যদি আমরা একটু বুঝিয়ে বলি তাহলে সব বুঝে যাবে, কিন্তু আমার প্রতিপক্ষের কাছে একটাই প্রশ্ন,
তারা কি বুঝবেন? আপনারা বিতর্কে আসছেন, আপনারা তো বুঝেন না সংসদীয় বিতর্ক কি। আপনারা বক্তব্য দিতে আসেন, এসে আপনাদের সংসদ, বিরোধী দলীয় নেতা, উপমন্ত্রী তিনজনই এসে সংগ্রাম করে যাচ্ছেন। জানেন কি কার কি দায়িত্ব? আপনাদের বিতর্কের সম্বন্ধে কোনো ধারণাই নেই। ইনফ্যাক্ট আপনারা এখানে এসে আমার দলের নেতাদেরকে প্রশ্ন করছেন। আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি যে মাইটোসিস কুচবিভাজন কি, একটু ব্যাখ্যা করে বলে যান, দেখি হবে নাকি? এটা বিতর্কের সাথে রিলেটেড প্রশ্ন করা উচিত। এত লম্বা সৃজনশীল প্রশ্ন তো আর আপনি এখানে করতে পারেন না। আর তাছাড়া আপনি যে আমাদের যে সংগ্রামটা করছেন, তাছাড়া সংগ্রামের কথা বাদ দিলাম, আপনি আমার যুক্তি খণ্ডন করছেন। কি করলেন খণ্ডন? বললেন যে এই যে বড় মাছ নাকি ছোট মাছকে খেয়ে যাবে। প্রতিপক্ষ বন্ধু আপনাদেরকে বলে রাখি, বড় মাছ ছোট মাছকে খাওয়ার প্রশ্ন না। এখানে কথা হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি যে আমার এলাকার নেতা কে হবে সেটা আমি নির্ধারণ করব। আমার প্রতিপক্ষ বন্ধু বলছেন যে কয়েকটা ভোট ওয়েস্ট হচ্ছে। 2008 সাল এবং 2018 সাল নির্বাচন ছাড়া বাংলাদেশের কোন নির্বাচনে এই ভোট ওয়েস্ট হয়েছে সেটা প্রতিপক্ষ কি বলে গেছেন? বলে যাননি। কারণ ভোট ওয়েস্ট হয়েছে একমাত্র 2008 সালে 45%, যেটা ছিল উল্লেখযোগ্য একটি বিশাল। সেছাড়া বাংলাদেশের পরবর্তীতে যতগুলো নির্বাচন হয়েছে সেখানে কিন্তু এরকম হয়নি। আর প্রতিপক্ষ বন্ধু যে বললেন যে আমাদের 12 বার নির্বাচন নিয়ে এই, কিন্তু আমি আবারও বলছি 2008 সালের নির্বাচনের পরে একবারও এমনটা হয়নি। প্রতিপক্ষ বন্ধু বললেন সব দলের অংশগ্রহণ থাকাটা গণতন্ত্রের সৌন্দর্য, সবার মতামতের প্রতিফলন দরকার। কিন্তু 1 লিটার দুধের মধ্যে যদি 2% বিষ মিশিয়ে দিই তাহলে কি আপনি খাবেন? আমাকে এই কথার উত্তর দেন, খাবেন? ঠিক এরকমের প্রশ্ন, সবার মতামতের প্রতিফলন যে দরকার এমনটা নয়। আমাদের দরকার সংসদে একটি শান্তিপূর্ণ একটা পরিস্থিতি গড়ে তোলা। মাননীয় স্পিকার 27% ভোট পেয়ে জয়ী হলো, 73% ভোট পেয়ে জয়ী হলো না, এসব যে বললেন। আমরা খেলার মধ্যে যে ম্যান অফ দ্য ম্যাচ দেখি, সেখানে আমরা দেখি যে একজন নিজে একা 27 রান করছে, তাই জন্য সে হবে ম্যান অফ দ্য ম্যাচ। আবার আরেকজন হবে 73 রান করলো সবাই মিলে, সেখানে কি আমরা তাদেরকে দেখবো? কিন্তু আপনারা ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি আর একটা মিনিট এক্সট্রা চাচ্ছি। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ বন্ধুকে পরিশেষে আমি এটাই বলতে চাচ্ছি যে সংসদীয় বিতর্ক মানে হচ্ছে আমাদের যে উত্থাপিত বিষয়টি সেই প্রস্তাবের সাথে সম্পর্কিত রেখে কথা বলা। ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আজকের সংসদের এহসানুল হক আলাদিন প্রধানমন্ত্রী হিসাবে তার প্রস্তাব উত্থাপন করার মধ্যে দিয়ে সর্বশেষ যুক্তি খণ্ডন পর্বের মধ্যে তার কথাগুলি শেষ করছিল। আমরা শুনছিলাম, দেখছিলাম আজকের আমাদের এই বিষয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন নয়, প্রচলিত নির্বাচন ব্যবস্থা এই জাতির কাম্য, এই প্রতিবাদ্যকে সামনে রেখে আজকে যারা কথা বলছিলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছিলাম। আমরা চলে যাচ্ছি আজকের আমাদের সম্মানিত অতিথি সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রেস ক্লাব সভাপতি আবু সাইদ ভাইজি, আপনার কাছে আসছি। আপনি আমাদের উদ্দেশ্যে এবং আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, 2 থেকে 3 মিনিটের ভিতরে শেষ করবেন। ধন্যবাদ আমাদের সঞ্চালক কবি শহীদ মিয়া ভাইকে, সেই সাথে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের সিনিয়র দাদা গোবিন্দচন্দ্র প্রামাণিক দাদা এবং আব্দুল হক ভাই, যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন। যারা অংশগ্রহণ করছে 2টি উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছেন আজকের এই সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায়, আমি তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই সুন্দর এই উপস্থাপনের মাধ্যমে আমাদেরও অনেকগুলো বিষয় এখানে শেখার হয়েছে। আমরা তাদের এই ক্ষুদ্র এই অল্প সময়ের যে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমরা তাদের মধ্যে যে প্রতিভার যে বিকাশ ঘটবে সেটা বোঝা যাচ্ছে যে তাদের কথা থেকে তারা অনেকগুলো অজানা বিষয়কে জানার চেষ্টা করছে। এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। শুধু আজকে এই ছায়া সংসদ নয়, আমরা আশা করব তারা ভবিষ্যতে আমাদের যে জাতীয় সংসদ আছে সেই সংসদে আমাদের জনপ্রতিনিধি, আমাদের জনগণের প্রতিনিধি হয়ে প্রতিনিধিত্ব করবে, সেই প্রত্যাশা তাদের প্রতি রইল আমার সবসময়। এবং আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় তাদের কাছ থেকে আমরা এই পিয়ার পদ্ধতি এবং প্রচলিত পদ্ধতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। অনেকে উভয় দলই তাদের যুক্তি খণ্ডনের মাধ্যমে উদাহরণ সহ অনেকগুলো যুক্তি উপস্থাপন করেছেন। সেই ক্ষেত্রে সরকারি দল যে দলের উভয় দলে জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণ বড় কথা। তবে সরকারি দলের ভূমিকাটা অনেকটাই ভালো হয়েছে, বিরোধী দলের ভূমিকাটাও ভালো হয়েছে, তারাও ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। এবং এই উভয় দলের
মধ্যে যারা অংশগ্রহণ করেছে, আমাদের প্রধানমন্ত্রী যে ছিলেন সরকারি দলের স্থানীয় লোক আলাদিন, তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক সেই প্রত্যাশা করে সবাইকে এবং অংশগ্রহণকারী সহ আজকের উভয় দলের সরকারি দল এবং বিরোধী দলের অংশগ্রহণকারী সবাইকে আমাদের শান্তিগঞ্জ যে উপজেলা আমাদের শান্তিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ হইতে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সবার প্রতি রইল শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের প্রেস ক্লাব সভাপতি শান্তিগঞ্জ উপজেলার জনাব আবু সাইদ সাংবাদিক, তিনি কথা বলছিলেন, দারুণ যুক্তিযুক্ত, তিনাকে অভিনন্দন জানাচ্ছেন। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি কবি আব্দুল হক সাহেব, যিনি এই জুবিলি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। জি, আপনি আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ। আপনারা হয়তো দেখেছেন সব সময় আমার মুখে হাসি লেগেই ছিল। আসলে আমি ওদের এই যে ছোট ছোট ওরা যারা আজকে কেউ প্রধানমন্ত্রী, কেউ তথ্যমন্ত্রী, কেউ বিরোধী দলীয় নেতা হিসাবে সংসদ সদস্য হিসাবে বক্তব্য দিয়েছেন, আমি ওই জায়গাটাতে আমি মুগ্ধ হয়েছি সবার, উভয় পক্ষের, সরকারি দল এবং বিরোধী দল। সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ, ওদের বাচনভঙ্গিটা বিতর্কে তো আসলে এই যে বাচনভঙ্গির যে একটা বিষয়, এগুলো আমরা খেয়াল করেছি আমি বিশেষভাবে। জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ওরা সরকারি দল হিসাবে যেভাবে সাহসের সাথে আত্মবিশ্বাসের সাথে তাদের বিষয়টাকে ফুটিয়ে তুলেছে, এটাই। আর একই সাথে জুবিলি স্কুলও চমৎকার ভাবে ইয়ে করেছে। কয়েকজনের নাম উল্লেখ করছি, যে স্বপ্নিল তালুকদার, অনির্বাণ, শুভজিৎ, শফিক হোসেন, তারপরে এহসানুল হক আলাদিন। এটা খুবই ভালো, আমার কাছে ভালো লাগেছে তাদের উপস্থাপনা। ওরা তো এখন রাজনীতি করে না, যে বিষয়টা আসলে এই যে বর্তমানে আমাদের সামনে যে বিষয়টা এসেছে, বর্তমান আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে বিষয়টা চলছে আলোচনা, পিআর পদ্ধতি, এটা আসলে অনেক রাজনীতিবিদরাই এভাবে বিতর্কে কথা বলতে পারবে কিনা সন্দেহ আছে। বিশেষ করে আমি বলবো যারা ছাত্র রাজনীতি করে তাদের পক্ষেই সম্ভব কিনা। তোমরা অনেক ভালো করেছো, তুমি করেই বলে ফেললাম, যদিও তোমরা এখানে কেউ মন্ত্রী, কেউ সংসদ সদস্য, তো তারপর আমি তুমি করে বললাম, তোমরা খুব ভালো বলেছো। এখন বিষয়টা খুব চমৎকার, অনেক সাহসী আমাদের এই যে কবি শহীদ মিয়া ভাই, ওনাকে ধন্যবাদ দিতেই হয়। উনি যে একটু অ্যাডভান্স চিন্তা করেন, যে এই যে ছোট ছোট বাচ্চাদের সামনে একটু, যেটা আগামীতে একেবারে আমাদের সামনেই চলে আসতেও পারে বা সব সময় আলোচনায় আসবে, এমন একটা বিষয় নিয়ে আসছেন। এটা ওদেরকে এখনই প্রস্তুত করে ফেলতেছেন। আর আজকে এই মাধ্যমে যারা বিতর্ক এই ওদের কথা শুনছে, নিশ্চয়ই তারাও মুগ্ধ হচ্ছে যে আসলেই তো আমরা যদি কিছু কম জানি তাহলে নিশ্চয়ই গুগলে সার্চ দিয়ে এই বিষয়টাকে আরো জানার দরকার, কারণ এই ছোট ছোট বাচ্চারা যত জানে আমরা তো ততটাও জানি না। তো ভালো লাগছে। একটু কথা বলি, বিতর্কটা আসলে খুব জমেছে। কোন পদ্ধতিতে হবে সেটা দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক স্থিতিশীলতার উপরই আসলে নির্ভর করে। এটা অনেকটা চর্চার উপরও প্রতিষ্ঠিত হয়ে থাকে। আসলে হয়েছে কি, কোনো কিছু চলে এসেছে বলেই যে আমরা এখান থেকে সরে যাব না বা সরে আসবো না, তা কিন্তু সঠিক নয়। তো এগুতে হবে। আমরা এক জায়গায় পড়ে হবে না, আমাদেরকে সামনে এগুতে হবে, তাই না? এখন আমরা হারিকেন জ্বালাই না, এখন আমরা গ্রামেও এই সুইচ অন করতে পারি, অফ করতে পারি, বাতি জ্বলে বাতি নিবে, তাই না? তো আমাদের সেই কেরোসিন কিনতে হবে, হারিকেন ভরতে হবে, তারপর চলতে আছে। এখন মানুষের জানার জগৎটাও উন্মুক্ত, মানুষ জানতে চায়ও। দেখেছি মানুষ এখন, গ্রামের মানুষও অল্প লেখাপড়া জানাও যারা, তারাও মোবাইলে
বিভিন্ন শহরে যদি তাদের আত্মীয় স্বজন থাকে বা বিদেশে যারা আত্মীয় স্বজন থাকে, খুব সহজে তাদের চেহারা দেখে নিতে পারে ভিডিও কলের মাধ্যমে, তাই না? তো যা জানে না তাও জেনে যাবে, জানতে চাইলেই জানা যাবে। হ্যাঁ, তো ওরা, আমি তাদের কারো ইয়ে করতেছি না, পক্ষে বিপক্ষে কোনটা আসবে। আমাদের সমাজ এখন চলতেছে, যেটা সংস্কারেরও একটা প্রক্রিয়া চলতেছে, দেখা যাক। অনেকেই তো আমাদের তারা আছেন, হ্যাঁ, নিশ্চয়ই কত ভুল বুঝতে সময় নিচ্ছেন। তো আজকে আমাদের বিতার্কিকরা খুব ভালো করেছেন, আমি তাদের সাহসী পদক্ষেপকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, এই যে আমাদের প্রধানমন্ত্রী আরো বড় পরিসরে ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম আমাদের জনাব কবি আব্দুল হক সাহেবের কাছ থেকে। ওনার জি জি আপনি বলুন। হ্যাঁ, ঠিক আছে। আর পিআর পদ্ধতির পক্ষে বলেছেন বিরোধী দল, তিনি ওনারা প্রথম বক্তা বলেছেন প্রত্যেক ভোটের গুরুত্ব ফুটে উঠবে এতে। আসলে কথাটা তো একেবারে ফেলে দেওয়া যায় না, তাই না? হ্যাঁ, আর প্রাঞ্জল চক্রবর্তী এক পর্যায়ে বলেছেন, আমি বিরোধী দলের নেতা নয়, চিন্তাশীল হিসেবে বলছি। এই যে একটা কথা, এই যে শব্দগুলা দেখেন, শব্দ চয়নটা কত চমৎকার। বিরোধী দলীয় নেতা নয়, চিন্তাশীল। এই যে আমাদের কাছে এগুলাই হচ্ছে, ওরা যে শিখে যাচ্ছে, চিন্তাশীল হিসেবে নিজেকে এখানে উপস্থাপন করেছেন। আর একটা 2018 সালের ভোটের উদাহরণ টেনেছেন, এটা সাহসী উপস্থাপনা। ঠিক আছে, আমি উভয় দল তাদের বাচন ভঙ্গিমার জন্য এবং শব্দ চয়নের জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাকিটা চূড়ান্ত পর্যায়ে জেনে যাবেন সরকারি দল এবং বিরোধী দল, কারা কতটুকু ভালো করলেন, চূড়ান্ত পর্যায়ে জেনে যাবেন। এটাই। জি ধন্যবাদ। আমরা প্রধান অতিথির কথা শুনি। জি ধন্যবাদ। আমাদের একটি কথায় রয়েছে, কণ্ঠে কণ্ঠে তুলো সময় এখন হলো, চিৎকার করে বলো মানি না, হীরক রাজার নীতি ইতিহাস সে স্মৃতি এদেশে দেখিতে চাহি না। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমাদের খেটে খাওয়া মানুষের অধিকার চাই, আমাদের শ্রমিক ন্যায্য অধিকার চাই, আমাদের যারা যে জায়গা থেকে মায়ের দুধ খাওয়ার শিশু তার মায়ের দুধের অধিকার চায়। এই জায়গা থেকে আমরা কথা বলছিলাম। আমাদের ছোট্ট শিশু মনিরা, আমরা কথা তাদের শুনছিলাম। তাদের আব্বা আম্মা অবশ্যই শুনবেন, দেখবেন, তাদের শিক্ষকরা দেখবেন, শুনবেন, এবং তারা অবশ্যই পুলকিত হবেন। আমরা লক্ষ্য করছি। আমরা চলে যাচ্ছি আজকের আমাদের সম্মানিত অতিথি, প্রধান অতিথি অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রাণামিক, হিন্দু মহাজোট নেতা। দাদা, আমি আপনার কাছে আসছি। আপনি আমাদের ছাত্রছাত্রী, তারা দীর্ঘক্ষণ কথা বলছিল, আপনি একেবারে নীরব নিস্তব্ধ ভাবে আপনি লিখছিলেন আর শুনছিলেন, লিখছিলেন আর শুনছিলেন। কি কি লিখলেন, কি কি শুনলেন, আমরা আপনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি। আসলে কবিরা হলো ভবিষ্যৎ দ্রষ্টা, তারা কল্পনার জগৎ দিয়ে ভবিষ্যৎকে দেখতে পায়। আমাদের আব্দুল হক সাহেব যেটা বললেন, তো অলরেডি আমার মনের কথাগুলো বলেই ফেলেছেন। উনি খুব সূক্ষ্ম দৃষ্টিতে অনেক চমৎকার করে ব্যাখ্যা বিশ্লেষণ করে ফেলেছেন। আমার কাছে মনে হয়েছে যে এই যে কথাটা, ওনার কথাটা আরেকটু রিপিট করি, যে আমাদের যারা এই পার্লামেন্টে এর আগেও ছিল, তাদের এরকম পাঁচজন দুই পাশে দাঁড় করায় দিলে ওনারা এই যে আজকে আমাদের যারা সরকারি দল এবং বিরোধী দল যে যুক্তি তর্ক উপস্থাপন করলেন, ওই এমপিরা তা পারবেন না, মোটেও পারবেন না। এবং তা এমনকি আমাদের বিরোধী দল যেটা পিআর সিস্টেম সম্পর্কে যে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এই সুন্দর ব্যাখ্যাটা বাংলাদেশের মানে রাজনীতিবিদদের বললেও পারবে না। এত চমৎকার বিরোধী দলের বক্তব্যগুলো, মানে সর্বক্ষেত্রে, যেমন ধরেন আজকে মানে একটা দিক মাইনরিটিদের কথাই বলছে, মাইনরিটি আদিবাসী, এদের তো কোনো প্রতিনিধিত্বই নাই। তাহলে গণতন্ত্রের কথাটা কি? গণতন্ত্র মানে সকল মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এখন যেটা আছে সেটা হচ্ছে 35%, যেটা বিরোধী দলের বক্তব্য আসছে যে 35%, যেমন বিএনপি কিংবা এর আগে আওয়ামী লীগ দুইবার যারা ক্ষমতায় আসছে, তারা সর্বোচ্চ 30% কিংবা 35% ভোট পেয়ে তারা ক্ষমতায় থাকছে। তার মানে হচ্ছে 60% অথবা 65 কিংবা 70% জনগণের মতামত পার্লামেন্টে গৃহীত হয় নাই। এই হলো বিষয়। আবার সরকারি পক্ষ দল বলছে যে ভোট দেবো আমি, এখানে আমি আমার প্রতিনিধিত্বটাই মানে কে আমার এমপি সেইটাই আমি বুঝতে পারতেছি না। মানে কথাটা খুবই যুক্তিযুক্ত, কিন্তু একটা বিষয় হচ্ছে যে পার্লামেন্টে তো জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করে না। পার্লামেন্ট যে জিনিসটা থাকে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করে, সেটা হচ্ছে যে
পার্লামেন্ট হচ্ছে আইন প্রণয়ন করে, সেটা হচ্ছে সেই দলের নীতি এবং আদর্শটা কি হবে সেইটা পার্লামেন্টে। আর জনগণের সঙ্গে সরাসরি যে সম্পর্ক সেটা হচ্ছে স্থানীয় সরকারের যারা উপজেলা চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরাসরি জনগণের সঙ্গে যাদের সম্পর্ক। একটা চারিত্রিক সনদপত্র সেটা তার এমপি দেয় না, চারিত্রিক সনদপত্র নিতে হয় হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে। যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড উপজেলা চেয়ারম্যান তাদের কাছে বরাদ্দ আসে, এই বিষয়টা। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের জন স্টুয়ার্ট মিল একটা কথা বলছে যে মাইনরিটিদের দিকে যদি উপযুক্ত প্রতিনিধিত্ব না থাকে তাহলে ওই গণতন্ত্র হচ্ছে অসার, যেটা আমাদের বিরোধী দলীয় নেতাদের কাছ থেকে আসছে। আর একটা বিষয় হচ্ছে যে পৃথিবীর সবচাইতে উন্নত দেশগুলো, যেটা ওনারা বলছেন আর কি আমাদের বিরোধী দল, পৃথিবীর উন্নত দেশগুলোতে পিআর সিস্টেম চালু আছে। তো আমরা এখন উন্নয়ন থেকে তো আমরা ধীরে ধীরে উন্নতির দিকেই যেতে চাই, তাহলে উন্নত দেশগুলো যেটা ফলো করে আমাদের তো সেই দিকেই ধাবিত হতে হবে। আজকে আমরা মোবাইলে আপনারা সুনামগঞ্জে বসে কথা বলছেন, আমরা এখান থেকে সরাসরি একসঙ্গে দেখে কথা বলছি। এখনকার থেকে 20 বছর আগে তো আর এরকম ছিল না। আমরা ইচ্ছা করলেও সে একটা চিঠি পাঠালে আমাদের কবি শহীদ মিয়া ভাইয়ের কাছে যাইতে যাইতে 7 দিন লাগতো, ওনার কাছ থেকে উত্তর আসতে আসতে আর 7 দিন, আবার সেটাও যথাসময় আসবে কি আসবে না এমন কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু আজকালকে দিন কিন্তু অনেক বেশি এগিয়ে আসছে। তো সব দিক দিয়ে যারা আরেকটা বলছে সরকারি দলের খুব ভালো বক্তব্য যে স্থিতিশীল সরকার, যে আমরা যদিও সকলের প্রতিনিধিত্ব না থাকে তাহলে একটা দল যখন মানে ক্ষমতায় থাকে ওই ছোট ছোট দলগুলো ছোট ছোট পদ পেয়ে এরা মানে পার্লামেন্টের মধ্যে সরকার উত্থান পতনে বিশাল ভূমিকা রেখে নষ্ট করবে। কিন্তু বিষয়টা হলো যদিও এটা ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে তার মানে এই না যে জনগণের প্রতিনিধিত্বটাকে নষ্ট করা যায়। তো সব দিক দিয়ে যেটা গেল, আর যুক্তি তর্কের দিক দিয়ে দুই পক্ষই এক্সিলেন্ট, অসাধারণ, এত সুন্দর তার্কিক, আমি আসলে খুব কম দেখেছি, এরকম হয় না। এবং সত্যিকারের দুই দলই চৌকস, আমি দুই দলের পক্ষেই এই চৌকস দলকে আমি অভিনন্দন জানাই তাদের বক্তব্যের মধ্যে দিয়ে। জয় পরাজয়ের কোনো বিষয় না, বিষয় হচ্ছে দুই পক্ষই নিজেদেরকে শানিত করে তুলতে পারছেন এবং ভবিষ্যতে তাদের ব্যক্তিগত জীবনেও আজকের এই বিতর্ক তাদের ব্যক্তিগত জীবনেও অনেক উন্নতি করতে পারবে তারা। কারণ তারা যে কোনো ওই যে আমি বললাম ভাইবা হোক, যে কোনো পজিশন হোক, কারণ আজকের একজন যিনি আজকের প্রধানমন্ত্রী তিনি একটি জায়গায় গিয়ে একটা ইউনো হলো আর কি, কিংবা ডিসি হলো। আমি বহু এক জায়গায় দেখছি ডিসি সাহেবের নিয়ে গেছে একটা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য প্রধান অতিথি, উনি দাঁড়িয়ে কিছুই বলতে পারতেছে না, সে পর্যন্ত বলে যে পাশের একজনের দেখায় বলছে যে একটু ভাই আপনি একটু বলেন। তা আমাদের যারা আজকে এখানে ছাত্ররা, এরা তো ভবিষ্যতে একদিন ডিসি হবে, এসপি হবে, ইউনো হবে, তাদেরই তো বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দিতে হবে, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে কনভিন্স করতে হবে একটা পরিবেশটাকে তাদের যে কোনো পরিবেশ। এই যে মাইলস্টোনের যে ঘটনা, যে বেদনাদায়ক ঘটনা ঘটলো, সেখানে ছাত্রছাত্রীরা যেখানে গিয়ে তারা তাদের মানসিক কি বলে হৃদয়ের মেঘটাকে কাটানোর জন্য ওখানে জড়ো হচ্ছে, সেখানে যদি আজকের মতো একজন বিতার্কিক থাকতো সে কিন্তু কৌশলে তাদেরকে বুঝাইতে পারতো, তাদের বক্তব্য দিয়ে যে ভাই আমরা যদি এখানে তর্কাতর্কি করি, আমরা যদি মারামারি করি, তাহলে আসল যে তথ্যগুলো আরো পিছিয়ে পড়বে। আমরা এখানে ঠান্ডা মাথায় থাকি, দেখবেন যে খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে একটা ভালো সলিউশন পাবো। তো যাই হোক, আমি মনে করি যে আজকে দুই পক্ষেরই জয় হয়েছে, কোনো পক্ষেরই পরাজয় না। তো বাকিটা তো আমাদের কবি শহীদ মিয়া ভাই বলবেন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন লাইভে আজকের বিষয় পিআর পদ্ধতিতে নয়, প্রচলিত নির্বাচন পদ্ধতি আমাদের জাতির জন্য কাম্য। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র প্রামাণিক দাদা এবং সম্মানিত বিশেষ অতিথি আবু সাইদ এবং কবি আব্দুল হক সাহেব, আরো কয়েকজন ছিলেন, তারা হয়তো বিশেষ কারণে আসতে পারেননি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকের আমাদের এই নির্বাচন, আজকের এই ছায়া সংসদে যে দুটি দল অংশগ্রহণ করেছিল, আমি বিশেষ কোন কারণে ওই দুটি দল আমাদের জেলার যুক্ত হতে হয়েছে এবং আগামী এই কিছুক্ষণ পর 3টার সময় আবারও দুটি দল অংশগ্রহণ করবে, তাহিরপুর এবং ছাতক উপজেলার দুটি দল। ধন্যবাদ উভয় দলকে। তবে আমাদের যে চিন্তাশীল মানুষ, চেতনাবাদ মানুষ, এই মানুষদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই।
আমার ছেলেরাও এরকম রয়েছে, আমার মেয়েরাও এরকম রয়েছে, আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে জাতি এগিয়ে যাবে। এই দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের যে সংসদে যে উত্থাপিত যে বিষয়গুলি ছিল, পিয়ার পদ্ধতিতে নয়, প্রচলিত নির্বাচন ব্যবস্থায় জাতির জন্য কাম্য, এই পদ্ধতিতে এই জায়গা থেকে যারা প্রস্তাব করেছিলেন এবং যারা এই প্রস্তাবের বিপক্ষে ছিলেন, আজকের এই প্রস্তাবিত পক্ষে যারা ছিলেন, আমি লক্ষ্য করছি আপনারা প্রস্তুত নিয়ে থাকবেন। আজকের এই প্রস্তাবে যারা পক্ষে ছিলেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন নয়, প্রচলিত নির্বাচনই জাতির জন্য কাম্য, এই প্রস্তাবে যারা পক্ষে ছিলেন তারা হা বলুন। আজকের পিয়ার পদ্ধতিতে নির্বাচন নয়, প্রচলিত নির্বাচন ব্যবস্থাই বাঙালিদের জন্য কাম্য, এই প্রস্তাবে যারা পক্ষে ছিলেন তারা হা বলুন। এই প্রস্তাবে যারা পক্ষে ছিলেন তারা হা বলুন। ধন্যবাদ। আজকের এই যে বিষয় ছিল, এই বিষয়ের বিপক্ষে যারা অবস্থানরত ছিলেন তারা না বলুন। আজকের এই প্রস্তাবে বিপক্ষে যারা অবস্থান ছিলেন তারা না বলুন। আজকের এই প্রস্তাবের বিপক্ষে যারা অবস্থানরত ছিলেন তারা না বলুন। হ্যাঁ এবং না উভয়টি দলের মধ্যে আমরা অবশ্যই পূর্বের আলোচনার মধ্যে থেকে এখন পর্যন্ত আলোচনায় যা পেয়েছি, যা দেখেছি, তার মধ্যে থেকে আমরা একটি রায় অবশ্যই দিতে হবে। তবে এই রায় দেওয়ার পূর্বে আপনারা উভয়টি দল লক্ষ্য রাখতে হবে, আজকের এখানে যারা আসছেন আপনারা অভিনয়ের জন্য আসছেন, আপনারা বিজয়ের জন্য নয়। আপনারা স্বীকার করতে হবে প্রত্যেকেই, আপনাদের পক্ষ দলকে লক্ষ্য করছি, আপনারা কি অভিনয়ের জন্য আসছেন না বিজয়ের জন্য আসছেন? অভিনয়ের জন্য। আপনারা বিজয়ের জন্য নয়, এটা অভিনয়ের জন্য। আপনি লক্ষ্য রাখতে হবে, এখানে অভিনয়ের জন্য আসছেন, বিজয়ের জন্য নয়। বিপক্ষ দলে যারা রয়েছেন আপনার কি বলেন, অভিনয়ের জন্য না বিজয়ের জন্য? আপনারা কি অভিনয়ের জন্য আসছেন না বিজয়ের জন্য? অভিনয়ের জন্য। অভিনয়ের জন্য। ধন্যবাদ। এখানের মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে, এখানের মধ্যে অভিনয়ের জন্য। এই অভিনয়ে যাদেরকে বিজয় হবে তারা বিজয়ী হবে। এটা বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন ধারায় রয়েছে। আমরা যে জায়গায় এখানের মধ্যে সংসদীয় বিতর্কের মধ্যে ছায়া সংসদ বলতে আমরা কি বলি, সেই সংসদ, কিন্তু এটা পরিপূর্ণ সংসদ নয়, এর জন্য আমরা এটাকে অভিনয়ের সংসদ বলতে পারি। এই জায়গা থেকে আজকের আমাদের সম্মানিত পক্ষ দল এবং বিপক্ষ দলে যারা রয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা হিসাবে আমরা পেয়েছি প্রাঞ্জল চক্রবর্তীকে। শ্রেষ্ঠ বক্তা প্রাঞ্জল চক্রবর্তী। প্রাঞ্জল চক্রবর্তী শ্রেষ্ঠ বক্তা, আমরা হাততালি দিই। আমরা প্রত্যেকে হাততালি দিয়ে তাকে বরণ করি, প্রাঞ্জল চক্রবর্তী। এবং আজকের আমাদের এই হা এবং না ভোটে বিজয়ী দলের মধ্যে যে দুটি দল, সরকারি জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ এবং বিজয়ী দল জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। তবে আমাদের অতিথিদের ভাষায়, অতিথিদের কথায় আমরা লক্ষ্য করছি আমাদের বিজয়ী দল হয়েছিল জুবিলি উচ্চ বিদ্যালয়। তবে জুবিলি উচ্চ বিদ্যালয়কে আমাদের মার্কের ধারায় আমরা বলতে পারি না, এর জন্য 49 এবং 51 বুথের ব্যবধানের কারণে আমরা জুবিলিকে রেখে আমরা জামালগঞ্জকে বিজয়ী বলে ঘোষণা করলাম। আজকের এই প্রস্তাবে যারা ছিল তাদেরকে অভিনন্দন জানিয়ে আগামী আরেকটি পর্বে আপনাদেরকে জানাবো এবং আপনাদের স্যার, শিক্ষক বা আপনাদের অভিভাবকের প্রতি আমরা আমাদের এই প্যানেল কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী পর্বে আপনারা আবার আসার পরে আপনারা একটা সনদ পাবেন, সেই সনদ আপনাদের ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। কে প্রধান অতিথি, কে বিশেষ অতিথি, কে মডারেটর ছিলেন,
এই বিষয়গুলি আপনারা লিখে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকের মতো বিদায়। জাগ্রত কণ্ঠ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে অভিনন্দন।